হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো পুজো অনুষ্ঠানে কিংবা নিরামিষের দিনে তৈরি করা যেতেই পারে। আজকের আমার যেটা স্পেশাল থাকবে সেটা হচ্ছে পনিরের রেসিপি। পনির তো অনেকভাবেই খেয়েছেন, পনির ভাপা, পনিরের ডালনা, পনিরের ভ্যারাইটিস রকমের রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু আজকে এই পনির আর আলুর নিরামিষি রেসিপিটা একদম প্রথমবার ইউটিউবে আমি শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে দেখা শুরু করো। নতুন যদি আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির, আর আলুগুলোকে একটু বড় করে সাইজে কিন্তু কেটে নিয়েছি। আর এইটা কিন্তু ফুল ফ্যাট ক্রিম মিল্কের পনির। আরও লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, আরও বেশ কিছু উপকরণ লাগবে। রান্নাটা দেখতে থাকো, আর কি কি উপকরণ লাগবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট বলা ভুল, আমি আমার আন্দাজ মতো টুকরো করেছি। রান্নার সময় তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী টুকরো কিন্তু করে নিও। এই রান্নায় কিন্তু তবে পনিরগুলো একটুখানি মিডিয়াম সাইজে রাখলেই খেতে ভালো লাগবে। আমি সেই ইচ্ছে অনুযায়ী টুকরো করে নিয়েছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার পনিরগুলোকে একটা পাত্রে আমি সাইডে সরিয়ে রেখে দেব। আজকে রান্নাটা আমি করব কিন্তু সর্ষের তেলে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই কিন্তু বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ধোঁয়া উঠে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে কেটে টুকরো করে রাখা পনিরগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবে, না হলে পনির ভাজার সময় কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যেতে পারে। পনিরটা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। নুন দিয়ে ভাজার কারণে কিন্তু পনিরের ভেতরে কিছুটা হলেও নুন যাবে। পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই অবশ্যই নুনটা অ্যাড করো। তো আমাদের পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি একটু লাল লাল করেই পনিরগুলো ভেজেছি। এবার তেল ঝরিয়ে সম্পূর্ণ পনিরগুলোকে সাইডে সরিয়ে রাখবো। তো কতটা কড়া করে ভেজেছি আশা করি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল অ্যাড করিনি। এই রান্নাটায় তবে খুব একটা বেশি তেল কিন্তু লাগবে না। সঙ্গে তোমরা দেখতে থাকো, আশা করি সামনে তোমরা বুঝতেই পারবে। আলুটা ভাজার সময় তবে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুটা ভাজা হতে থাক। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, তার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু সফট থাকবে। ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে দিলাম 1.5 চামচ মতন পোস্ত, কয়েকটা কাজু বাদাম। সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ এদিকে আমাদের আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু বেশ নরম করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে সম্পূর্ণ আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলো একটু নরম করে ভাজলেই কিন্তু বেশ ভালো হবে। তো আলুগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। আলু আর পনির ভাজা হয়ে যাওয়ার পরে একটু তেল আমি কমিয়ে রেখেছিলাম। এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে টমেটো, লঙ্কা, কাজু আর পোস্তদানা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। ওই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই। টক দই দিয়ে মিক্সিং জারের মধ্যেই কিন্তু ফেটিয়ে সাইডে সরিয়ে রাখবো। তো মশলাটা কিন্তু কষানো এখনও চলছে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ মতন আদা বাটা। যেহেতু আদাটা আমার পেস্ট করা ছিল, না হলে তোমরা কিন্তু যখন লঙ্কা পেস্ট করবে টমেটোর সাথে তখনই আদাটা একসঙ্গে পেস্ট করে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো।
সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। মশলাটা কষাচ্ছি, এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনের ব্যবহারটা কিন্তু একটু বুঝে শুনেই করতে হবে। তো এরপরে ভেজে রাখা আলুগুলো মশলার ওপরে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ খানিকটা কিন্তু তেল ছেড়ে এসেছে। আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে দইটা মিক্সিং জারে ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর ওপর দিয়ে দেব। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখো। তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করো, তাহলে খেতে ভালো লাগবে। তো সমস্ত মশলার সাথে আলুগুলো কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এইখানে গ্রেভির জন্য আমরা পনির যে ভিজিয়ে রেখেছিলাম জলটা, সেটারই কিন্তু ব্যবহার করব। পনির জলের মধ্যে যেহেতু পরিমাণ মতো নুন দেওয়া ছিল, তাই নুনের ব্যবহারটা অবশ্যই তোমরা রান্নায় একটু বুঝে শুনে করো। জল দিয়ে ভালো করে মশলাগুলো সাইড থেকে মিশিয়ে নিলাম। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো আলু আর মশলা একত্রে ফোটার জন্য। বেশ খানিকক্ষণ টকবগিয়ে কিন্তু ফুটে এসেছে, আর আলুও বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এরপরে যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু বন্ধুরা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী রেখো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো বেশ খানিকক্ষণ আমাদের তরকারি কিন্তু ফুটে গেছে, আর রান্না প্রায় শেষের দিকে। একঘেয়ে নিরামিষ পনির আলুর ডালনা করার থেকে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ঝোলে আমার কিছুটা নুনের প্রয়োজন ছিল, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ পনির আলুর ডালনা যেমন এক স্বাদ, তেমন কিন্তু এইভাবে করলেও আরেক স্বাদ। তো ঝোলটাকে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, ঢাকনা খুলে সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো বেশ খানিকক্ষণ পর চলে এসেছি, আর আমাদের রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। ওপর থেকে তেলও ভেসে এসেছে, আর সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে। আমি খাওয়ার পরে যেহেতু ভিডিওটা এডিট করছি, তাই তোমাদেরকে বলতে পারছি তরকারির স্বাদ হয়েছিল কিন্তু অসাধারণ। আমরা তরকারির ঝোল কিন্তু আর শোকাবো না। ওপর থেকে দিয়ে দিচ্ছি এক মুঠো কসুরি মেথি। এরকম হাত দিয়ে ডলে কিন্তু কসুরি মেথিগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কসুরি মেথি দেওয়ার পর জাল দিলে কিন্তু মেথির গন্ধটা কমে যায়, তাই আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। তো কসুরি মেথি দেওয়ার কারণেই কিন্তু এই পনিরের রেসিপিটার একটা অসাধারণ ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় অসম্ভব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঘি। আমি এখানে গুঁড়ো গরম মশলার ব্যবহার আর করলাম না, যেহেতু প্রথমেই ফোড়নের জন্য করেছিলাম তাই। তরকারির মধ্যে কসুরি মেথির যে ফ্লেভারটা রয়েছে এর জন্যই কিন্তু বেশি ভালো লাগবে। এরপর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। সম্পূর্ণ রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও কিংবা লুচি পরোটার সাথেও ট্রাই করতে পারো। কাশ্মীরি আলুর দমের বদলে পনির দিয়ে এইরকম এই রেসিপিটা দিয়ে একবার ট্রাই করো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি প্রয়োজন মনে করো প্রিয়জনদের সাথে শেয়ার করতে, সেটাও কিন্তু করতে কেউ ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।